আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে ইকোনমিক্স এর সাবিক স্যারের পার্ট ডিসকাশন 5, মেজারিং জবলেসনেস। এইটা নিয়ে হচ্ছে আমরা ভিডিও দেওয়ার ট্রাই করব। তো এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের আহ, মানে আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট এই ধরনের জিনিসগুলো নিয়ে একটা বেসিক আইডিয়া দেওয়া আছে, কিছু টার্ম সম্পর্কে আলোচনা করা আছে, কিছু ম্যাথমেটিক্স আছে। সো ওইগুলাই হচ্ছে আমরা দেখার ট্রাই করবো আর কি। এখন প্রথমে যে টার্মটা আছে সেটা হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন। ওয়ার্কিং এজ পপুলেশন বলতে বেসিক্যালি মিন করে যে যে আমার এইজ রেঞ্জের ভিতরে মানুষজন থাকলে তারা কর্মক্ষম থাকে। যেমন বাংলাদেশের জন্য এই রেঞ্জটা হচ্ছে 15 বছর থেকে 64 বছর পর্যন্ত। সো এই 15 থেকে 64, এই এই রেঞ্জের মধ্যে যাদের বয়স, এদেরকে বেসিক্যালি হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশনটা হচ্ছে বলা হয়। এবং বাংলাদেশে এই ধরনের ওয়ার্কিং এজ পপুলেশন আছে হচ্ছে 113 মিলিয়ন লোক, 2021 সালের তথ্য অনুযায়ী। আচ্ছা, এখন একটা দেশের ওয়ার্কিং এজ পপুলেশন লোক আসলে যত বেশি থাকবে, ওই দেশের ইকোনমিক গ্রোথও হচ্ছে তত বেশি হবে। কেন? কারণ ওয়ার্কিং এজ পপুলেশন যত বেশি হবে তত দেখা যাবে যে আমার ইকোনমিক কাজ কাম করার জন্য তত বেশি পরিমাণে আমরা লোকজন হচ্ছে পাবো, তত বেশি পরিমাণে প্রোডাকশন করার জন্য লেবার হচ্ছে আমরা পাবো, বা তত বেশি হচ্ছে ওয়ার্ক ফোর্স পাবো। তো যত বেশি হচ্ছে ওয়ার্ক ফোর্স, তত বেশি হচ্ছে ডেভেলপমেন্ট। এই জন্য ওয়ার্কিং এজ পপুলেশন যত বেশি হয়, সেটা হচ্ছে একটা কান্ট্রির ইকোনমিক গ্রোথের জন্য তত বেশি ভালো। আর ওয়ার্কিং এজ পপুলেশনটা হচ্ছে একটা কান্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসেট বলা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে এই ওয়ার্কিং এজ পপুলেশনকে তিনটা ভাগে ভাগ করা হয়: এমপ্লয়েড, আনএমপ্লয়েড এবং নট ইন দ্য লেবার ফোর্স। প্রথম হচ্ছে এমপ্লয়েড কারা? এমপ্লয়েড মানে হচ্ছে যারা কোনো কাজে এঙ্গেজড আছে এবং সেখান থেকে আর্নিং করতেছে, পেইড এমপ্লয়ার যাদেরকে আমরা বলি, এইটা এক ধরনের এমপ্লয়েড। এরপরে হচ্ছে যাদের নিজস্ব বিজনেস আছে, যে একজন একটা বিজনেস রান করতেছে, সেও হচ্ছে একটা এমপ্লয়েডের ক্যাটাগরির মধ্যে অন্তর্গত। আবার অনেকে থাকে, দেখা যায় যে একটা ফ্যামিলি বিজনেসে হচ্ছে শ্রম দেয়, হ্যাঁ। সো সেও কিন্তু একটা হয়তোবা সে সেখান থেকে বেতন নেয় কিংবা না নেয় সেটা ফ্যাক্ট না, কিন্তু সে হচ্ছে একটা ফ্যামিলি বিজনেস বা এরকম ধরনের বিজনেস ইনভলভ আছে, সেইটাও কিন্তু আমার এমপ্লয়েডের মধ্যে আমার ইয়ে হবে, যুক্ত হবে আর কি। এরপর হচ্ছে টেম্পোরারিলি অ্যাবসেন্ট। টেম্পোরারিলি অ্যাবসেন্ট মানে দেখা গেছে একটা এমপ্লয়ার হচ্ছে অসুস্থ, সে 1 মাসের জন্য একটা ছুটিতে গেছে। তো সেও কিন্তু এমপ্লয়েড, হয়তো বা সে এখন ছুটিতে আছে কিন্তু সে কিন্তু একটা এমপ্লয়ার কোন একটা কোম্পানি। সেম ভাবে কোন একটা ফুল টাইম বা পার্ট টাইম যে কোনো ধরনের ওয়ার্কারও আমার এমপ্লয়েডের মধ্যে যুক্ত হবে আর কি। আর আনএমপ্লয়েড কারা? আনএমপ্লয়েড হচ্ছে যারা কোনো কাজের সঙ্গে একেবারেই ইনভলভ না, বাট অ্যাভেলেবল ফর ওয়ার্ক। এটা একটা ইম্পর্টেন্ট কথা, যে কাজ করার জন্য ওদের অ্যাবিলিটি আছে কিন্তু তারা কোনোভাবে কাজের সঙ্গে যুক্ত না। আবার এমন হচ্ছে যারা হচ্ছে আহ লাইক কাজ খুঁজতেছে, ঠিক আছে, অ্যাটলিস্ট 4 উইক ধরে একটা কাজ খুঁজতেছে, তাদেরকে হচ্ছে বাট কাজ পাচ্ছে না, এরাও হচ্ছে আনএমপ্লয়েড এর মধ্যে আসবে। আবার এরকম আছে, অনেকে দেখা যায় যে একটা ইন্টারভিউ দিছে, দেন তার জবটা হবে কি হবে না, একটা ওয়েটিং পিরিয়ডের মধ্যে আছে, এরা হচ্ছে আনএমপ্লয়েড ক্যাটাগরির মধ্যে আসবে। আর লেবার ফোর্সের অংশ না কারা? লেবার ফোর্সের অংশ না হচ্ছে যাদের ইন্টেনশনই নাই একদম কাজ করার, যেমন হচ্ছে স্টুডেন্ট, ফুল টাইম স্টুডেন্ট যারা আর কি। এরপরে হোম মেকার, বাসায় হচ্ছে আমাদের মা চাচি এরকম যারা হাউস ওয়াইফ আর কি, এইটা মিন করছে। এরপরে রিটায়ারি, যারা অলরেডি রিটায়ার করে ফেলছে, এদের কিন্তু হ্যাঁ, এটা মনে হইতে পারে যে হোম মেকাররা তো কাজ করতেছে, তাহলে তারা কেন হচ্ছে এমপ্লয়েড এর মধ্যে আসতেছে না। এটা আসলে ইকোনমিক্স এর ভাষায় আসলে ওনারা এমপ্লয়ার না। সো ওই সেন্স থেকে আর কি মিন করতেছে। কিন্তু এমনি নর্মাল সেন্সে যদি আমরা চিন্তা করি, আমাদের মনে হইতে পারে যে তারা তো এমপ্লয়েড, কিন্তু ইকোনমিক্স এর ভাষায় হোম মেকারসরা ইনক্লুড হবে না এখানে। আচ্ছা, ফুল টাইম স্টুডেন্ট যারা হচ্ছে পড়াশোনার পাশাপাশি কোনো রকম কাজ করে না, এরাও হচ্ছে নট ইন দা লেবার ফোর্স। এবং রিটায়ারি, যারা অলরেডি মনে করছে একটা আগে একটা কাজ করতো, এখন রিটায়ার করে গেছে, এরাও হচ্ছে নট ইন দা লেবার ফোর্সের অংশ। এখন লেবার ফোর্স, লেবার ফোর্স মানে কি? এমপ্লয়েড যত আছে আর আনএমপ্লয়েড যত আছে এদের সমষ্টি। এর মানে হচ্ছে লেবার ফোর্সের অংশ তারাই হবে যারা কাজ করার অ্যাবিলিটি যাদের আছে, কাজ করার অ্যাবিলিটি এবং ইচ্ছা যাদের আছে, দুইটা জিনিসই। লাইক আমরা বলছিলাম যে আনএমপ্লয়েড কারা? যাদের হচ্ছে আমার কাজ করার ইচ্ছা আছে কিন্তু কাজ পাইতেছে না,
তারাই হচ্ছে আনএমপ্লয়েড এর অংশ। আর এমপ্লয়েড তো আমরা জানি যে যারা হচ্ছে কোনো একটা কাজে ইনভলভ আছে, সো এই যে কাজ করার ইচ্ছা আছে, তারাই হচ্ছে লেবার ফোর্সের অংশ। নাম্বার অফ এমপ্লয়েড প্লাস নাম্বার অফ আনএমপ্লয়েড, এ তো বাংলাদেশে বর্তমানে অথবা বা এখানে লেখা আছে 2021 সালের হিসাব অনুযায়ী প্রায় 69 মিলিয়ন পিপল আছে লেবার ফোর্সের অংশ। এখন একটা টার্ম দেখবো যেটা হচ্ছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। লেবার ফোর্স পার্টিসিপেশন রেট বলতে আমার টোটাল ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে আসলে কত পার্সেন্ট বা কত জন আর কি লেবার ফোর্সের অংশ। তাহলে আমরা লেবার ফোর্স আর ওয়ার্কিং এজ পপুলেশন এই দুইটা যদি একটা রেশিও বের করে পার্সেন্টেজ করি, তাহলেই সেটা আমার আসবে হচ্ছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, যেটা বাংলাদেশে 61.4%-এর আশেপাশে। তাহলে লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটা কি, আমার টোটাল ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে কত পার্সেন্ট লোক আসলে লেবার ফোর্সের অংশ। এখানে যে ডিফারেন্ট গ্রাফ আছে, যে গ্রাফগুলো আমি খুব একটা আসতে দেখি নাই পরীক্ষায়, চাইলে হচ্ছে আমরা এখান থেকে মানে গ্রাফগুলো সম্পর্কে যদি একটু দেখি, তাও আইডিয়া করতে পারবো যে কখন আর কি ডিক্লাইন করতেছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। এন্ড জাস্ট ইন শর্ট বলে রাখি, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ডিক্লাইন করার কয়েকটা মেজর কারণ আছে কেন হচ্ছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটা হচ্ছে কমে যায়। তো লেবার ফোর্স পার্টিসিপেশন রেট এটা বাড়া কমার মেইন রিজনটা হচ্ছে কমার রিজন গুলা, যেটা যেমন কোন একটা ডিজাস্টার যদি হয় বা কোনো একটা মহামারী হয়েছে, তখন দেখা যায় লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটা কমে যায়। বেসিক্যালি জিডিপি যখন হচ্ছে ফল করে, তখন দেখা যায় যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেটে একটা ডিক্লাইন চলে আসতে পারে। আরেকটা জিনিস হইতে পারে যখন দেখা যায় অনেক বেশি টেকনোলজিক্যাল একটা ইমপ্রুভমেন্ট হয়, যেমন দেখা যায় যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে আমি ফুল হচ্ছে অটোমেশন ইউজ করা স্টার্ট করছি, তখন কিন্তু অটোমেটিক্যালি ওই ইন্ডাস্ট্রিতে লেবারের সংখ্যাটা কমে যাবে, সো লেবার ফোর্স কিন্তু সেখানে ডিক্লাইন করবে। সো এরকম রিজন গুলার জন্য যে মানে আবার এমন হইতে পারে যে কোনো একটা কান্ট্রির মানে শিফট করছে, লাইক শিফট করছে বলতে আগে দেখা যেত এগ্রিকালচারাল বেসড একটা ইকোনমি ছিল, এখন সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি বেসড ইকোনমির দিকে চলে গেছে। সো লেবার ফোর্সের যে স্কিল সেটা কিন্তু আমার কি এগ্রিকালচারের জন্য মানে মানে অ্যাপ্রোপ্রিয়েট। সো যখন ইন্ডাস্ট্রির দিকে চলে যাচ্ছে, তখন একটা গ্যাপ থাকতেছে একটা স্কিলের দিকে। সো আমার ইন্ডাস্ট্রি গুলো বেশি পরিমাণে লেবার ফোর্স হায়ার করতে চায় না, কারণ তারা আনস্কিল্ড। সো তখন দেখা যায় লেবার ফোর্স পার্টিসিপেশন রেটে একটা ডিক্লাইন আসতে পারে। সো এরকম রিজন গুলোর জন্য আসলে ফল করেন প্রত্যেকটা কান্ট্রির, যে মোটামুটি দেখা যাচ্ছে পার্টিকুলার একটা মোমেন্টে ফল করছে, একটু অ্যানালাইসিস করলে দেখা যাবে যে এইসব রিজনের জন্যই হচ্ছে ফল করছে। আবার অনেক মানে মানে হচ্ছে আবার অনেক সময় দেখা গেছে যে অনেক বেশি বুম করছে, মানে ইনক্রিজ করছে আর কি। ইনক্রিজ করার রিজনটাও সেম, যে কোনো একটা কান্ট্রি ইকোনমিক গ্রোথ অনেক ফাস্ট হইতেছে, তো ইকোনমিক গ্রোথ মানে কি, আমার মোর প্রোডাকশন, মোর প্রোডাকশন মানে কি মোর লেবার। আচ্ছা, এরপর হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে একটা পটেনশিয়ালের মতো, গ্রোথ পটেনশিয়াল। বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে আমি হচ্ছে একটা এজ স্ট্রাকচারকে বুঝতে পারি, যেই এজ স্ট্রাকচারকেই বেসিক্যালি হচ্ছে মানে যেই এজ স্ট্রাকচারকেই আমরা হচ্ছে এমপ্লয়েড, আনএমপ্লয়েড, নট ইন দ্য লেবার ফোর্স, এই তিনটা ভাগে হচ্ছে ভাগ করছি, সেটাকেই বেসিক্যালি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে আমরা মানে বলতে পারি আর কি। তো কোন একটা কান্ট্রি ডেমোগ্রাফিক ডেফিনেশনকে স্ট্রং করার জন্য কয়েকটা স্টেপ নিতে হয়, যেমন প্রথমে হচ্ছে আমাদেরকে হেলথ অ্যান্ড এডুকেশনে হচ্ছে ইনভেস্টমেন্ট করতে হবে, কারণ যত বেশি শিক্ষিত এবং সুস্বাস্থ্য থাকবে আমার জনগণের মধ্যে, তত বেশি হচ্ছে লেবার ফোর্সের পরিমাণটা বাড়বে। এরপর হচ্ছে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বলতে আমাকে আহ, নতুন নতুন কলকারখানা স্থাপন করতে হবে, নতুন নতুন ইন্ডাস্ট্রি স্থাপন করতে হবে। যত আমি নতুন নতুন কলকারখানা বা ইন্ডাস্ট্রি স্টাবলিশমেন্ট করতে পারবো, বা নতুন একটা আহ, মানে বিজনেস আমি সেট আপ করতে পারবো, ততই কিন্তু বেশি হচ্ছে জব অপরচুনিটিস ক্রিয়েট হবে, এবং সেখান থেকে লেবার ফোর্সের পরিমাণটা হচ্ছে বাড়বে। এই যে এই ওয়ার্ডটা আমি অলরেডি বলে ফেলছি, যে এনাবেলিং নিউ কন্ডিশনস ফর নিউ জবস, মানে নতুন জব অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। আর নতুন জব অপরচুনিটি ক্রিয়েট করার জন্যই আমার পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে বেশি বেশি পরিমাণে হচ্ছে ইনভেস্টমেন্ট করতে হবে। আর সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ প্রমোট করতে হবে। আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। আচ্ছা, আমি আনএমপ্লয়েড কাদেরকে বলছিলাম? আনএমপ্লয়েড হচ্ছে তারাই যাদের কাজ করার অ্যাবিলিটি আছে এবং ইচ্ছা আছে, বাট কাজ পাচ্ছে না, এদেরকে বলা হয় হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট, সরি আনএমপ্লয়েড। এখন আনএমপ্লয়মেন্ট রেটটা আমি কেমনে বের করব? আমার টোটাল যে লেবার ফোর্স, এই লেবার ফোর্সের সাথে যদি আমি আনএমপ্লয়েড
এমপ্লয়ার যারা আছে বা আনএমপ্লয়ার যারা আছে এদের সংখ্যা যদি একটা রেশিও করে পার্সেন্টেজ বের করি তাহলেই সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট আসবে। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে আমরা কেন ওয়ার্কিং এজ পপুলেশনটাকে ইনক্লুড না করে শুধু লেবার ফোর্সের সঙ্গে রেশিওটা করতেছি। এটার কারণটা হচ্ছে আনএমপ্লয়েড জিনিসটা কিন্তু ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে কিন্তু রিলেটেড না। আমি বেসিক্যালি করব কি যে আমার যারা মানে যাদের কাজ করার ইচ্ছা আছে এবং কাজ করতে সক্ষম এরকম লোকের মানে এরকম লোকের সাথে কম্পারিজনটা করতে হবে। এখন আমি যদি এখানে ওয়ার্কিং এজ পপুলেশনটাকে ইনক্লুড করতাম তখন কিন্তু যারা নট ইন দা লেবার ফোর্স, ওই যে হোম মেকার, ফুল টাইম স্টুডেন্ট, রিটায়ারিস, ওরাও কিন্তু ইনক্লুড হইতো। কিন্তু ওরা কিন্তু আসলে লেবার ফোর্সের পার্টি না, ওরা কিন্তু আনএমপ্লয়েড এমপ্লয়েড এই রিলেশনে কিন্তু ওই নট ইন দা লেবার ফোর্সে ওরা কিন্তু ইনক্লুড হচ্ছে না। সো ওদের হিসাবটা কমপ্লিটলি বাদ দেওয়ার জন্য এখানে লেবার ফোর্সের সঙ্গে হচ্ছে নাম্বার অফ আনএমপ্লয়েড এদের একটা রেশিওটা হচ্ছে বের করা হয়েছে। আচ্ছা, বাংলাদেশে যেমন 5.23% হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। আচ্ছা, এখন এই যে আমরা আনএমপ্লয়মেন্ট রেটটা যে মেজার করতেছি এখানে কিছু গ্যাঞ্জাম আছে, কিছু না এক দুইটা গ্যাঞ্জাম আছে আর কি। গ্যাঞ্জামটা কি? গ্যাঞ্জামটা হচ্ছে এই যে ডিসকারেজড ওয়ার্কার। এখন ডিসকারেজড ওয়ার্কার হচ্ছে কারা? ডিসকারেজড ওয়ার্কার হচ্ছে তারাই যারা হচ্ছে কাইন্ড অফ যে ঠিক আছে তো ওদের মানে ওদের হচ্ছে জব দরকার, ওরা হচ্ছে জব খোঁজা আরম্ভ করছে, এক সপ্তাহ খুঁজছে, দুই এক জায়গায় ইন্টারভিউ দিছে, পায় নাই, দেন আশা ছাইড়া দিছে, ওরা হচ্ছে আর জবই খুঁজতেছে না। এরা হচ্ছে ডিসকারেজড ওয়ার্কার। এখন ডিসকারেজড ওয়ার্কার বেসিক্যালি আমাদের এই যে আনএমপ্লয়মেন্ট রেটের যে মেজারমেন্টের হিসাব নিকাশটা, এই যে সূত্রটা, এই সূত্রে গ্যাঞ্জাম ক্রিয়েট করে। কেমনে গ্যাঞ্জাম ক্রিয়েট করে আমরা একটু দেখি, যে ইফেক্টটা আমরা হচ্ছে দেখতে পাবো। এখন ডিসকারেজড ওয়ার্কার আমি ধরলাম যে তারাই যারা হচ্ছে কাজ করার অ্যাবিলিটি আছে কিন্তু জব খুঁজতে খুঁজতে পায় না, হতাশ হয়ে বাইর হয়ে গেছে। এখন আমি যদি দেখা যায় যে জাস্ট নর্মালি হচ্ছে জিনিসটা হিসাব করি যে 10 মিলিয়ন পিপল হচ্ছে আমার আনএমপ্লয়েড আছে আর 100 মিলিয়ন হচ্ছে আমার লেবার ফোর্স, তাহলে সেখান থেকে যদি হিসাবটা করা হয় দেখা যায় যে আমার 10% আনএমপ্লয়মেন্ট রেট। বাট আমি যদি এখন ডিসকারেজড ওয়ার্কারের হিসাবটা এখানে ইনক্লুড করি, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আমার আনএমপ্লয়মেন্ট রেটের সূত্রটা কি ছিল? উপরে ছিল হচ্ছে আমার নাম্বার অফ আনএমপ্লয়েড, নিচে ছিল হচ্ছে লেবার ফোর্স। আমাদের এই যে 1 মিলিয়ন পিপল যারা হচ্ছে ডিসকারেজড ওয়ার্কার, আমি কিন্তু এইটা আনএমপ্লয়েডের যে নাম্বার সেখান থেকেও বাদ দিছি, লেবার ফোর্সের নাম্বার থেকেও বাদ দিছি, দুই জায়গা থেকেই কিন্তু বাদ গেছে, বোথ। সো ক্যালকুলেশনের সময় এটা মাথায় রাখতে হবে যে ডিসকারেজড ওয়ার্কারের হিসাব আমি লেবার ফোর্স থেকেও বাদ দিব, আমি নাম্বার অফ আনএমপ্লয়েড এদের থেকেও বাদ দিব। এখন টুইস্টটা যেখানে, আমার যখন ডিসকারেজড ওয়ার্কারের হিসাবটা নিয়ে আসি নাই তখন আমার আনএমপ্লয়মেন্ট রেট ছিল 10%, এখন হয়ে গেছে কত? 9.1%। এখন নর্মালি দেখলে কিন্তু মনে হইতে পারে যে মানে আমার কিন্তু মানে বেশ ভালো হয়েছে, আরে সেই এখানে হচ্ছে আমার আনএমপ্লয়মেন্ট রেট কমে গেছে। কিন্তু আদতে কিন্তু জিনিসটা ভালো না। কেন ভালো না? কারণ একটা জিনিস চিন্তা করি, আমার আগে লেবার ফোর্স ছিল 100 মিলিয়ন, এখন আমার লেবার ফোর্স কমে 99 মিলিয়ন হয়ে গেছে। 99 মিলিয়ন হয়ে গেছে, এর মানে কি লেবার ফোর্সের পরিমাণটা কমে আসতেছে। এখন আমরা প্রথমেই বলছি যে লেবার ফোর্স যত বেশি থাকবে একটা কান্ট্রির ইকোনমিক ডেভেলপমেন্ট তত ভালো হবে। সো লেবার ফোর্সের পরিমাণ কমে আসতেছে, এটা কিন্তু তাহলে আমার জন্য একটা নেগেটিভ সাইন। সো এই জন্য এই ডিসকারেজড ওয়ার্কারের হিসাব নিকাশে যদি আমরা কখনো দেখি যে আমার আনএমপ্লয়মেন্টের আগের থেকে কম হয়েছে, তাহলে খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ এখানে হচ্ছে আমার লেবার ফোর্সের পরিমাণটাও কমে আসছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এখন ডিসকারেজড ওয়ার্কার আসলে একটা রিজন তো বললামই যে যারা দেখা যায় হতাশ হয়ে যায়, এই এর পাশাপাশি আরো কিছু রিজনে অনেকে সেলফ ক্লেইম করে যে ও হচ্ছে ডিসকারেজড ওয়ার্কার। যেমন কি? যেমন হচ্ছে অনেকে আছে দেখা যায় অসৎ উপায়ে ইনকাম করে, স্মাগলিং করে বা বিভিন্ন ধরনের আন্ডার দ্য টেবিল ইনকাম করে, ওরা হচ্ছে নিজেদেরকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ডিসকারেজড ওয়ার্কার হিসেবে ক্লেম করে। আবার অনেকে আছে যে দেখা যাচ্ছে যে আসলে জবে ঢুকছে কিন্তু যখন সার্ভে করা হয়েছে ওই সময় হয়তো বা সে ডিসকারেজড ওয়ার্কার ছিল। সো এই একটা গ্যাপ থাকে যে জবে ঢুকছে ঠিক আছে কিন্তু ওকে আমি ইনক্লুড করতে পারলাম না, এরকম একটা ব্যাপার আছে। অনেকে আছে সরকার থেকে বেকার ভাতা পায়। সো যারা হচ্ছে বেকার ভাতা পায় ওরা দেখা যাচ্ছে যে অনেক সময় নিজের পরিচয়কে গোপন করে, দেখা যায় ওরা হচ্ছে কোন একটা কাজে
এঙ্গেজড আছে কিন্তু তাও নিজেকে ডিসকারেজড ওয়ার্কার হিসেবে দাবি করে। সো এইসব কিছু রিজনের জন্য আমাদের এই আনএমপ্লয়মেন্ট রেটের যে মেজারমেন্ট সেখানে একটু এরর ক্রিয়েট হয়, এন্ড সেই এরর ক্রিয়েট করার মেইন কাজটা করে হচ্ছে ডিসকারেজড ওয়ার্কার রিলেটেড ফ্যাক্টর গুলো আর কি। এখন হচ্ছে আনএমপ্লয়মেন্টের ক্যাটাগরি, এটা অনেক ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এখন আনএমপ্লয়মেন্ট কয় ধরনের? আনএমপ্লয়মেন্টকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: ন্যাচারাল, সাইক্লিক, সিজনাল। প্রথমে আমি সাইক্লিক আর সিজনাল এই দুইটা সম্পর্কে একটু শর্টলি ব্রিফ করে দেই। স্লাইডেও আছে, পড়লেও হয়ে যাবে। এই দুটো খুবই শর্টলি, মানে মানে খুবই শর্ট আর কি। প্রথমে সাইক্লিক বলি। সাইক্লিক হচ্ছে আমাদের জিডিপি কিন্তু সবসময় সেম থাকে না, জিডিপি কিন্তু আপ ডাউন করে। লাইক কখনো দেখা যায় যে জিডিপি, আমার জিডিপির অবস্থা অনেক ভালো, মানে ইকোনমিক গ্রোথের অবস্থা অনেক ভালো, কখনো দেখা যায় আবার ডিক্লাইন করতেছে। সো এই আপ ডাউনের মধ্যে হচ্ছে আমাদের ইকোনমিক গ্রোথ বা জিডিপিটা আসলে থাকে। তো যখন দেখা যায় একটা কান্ট্রি ইকোনমিক গ্রোথ অনেক ভালো হয়, তখন কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা কম থাকে। কেন কম থাকে? কারণ ইকোনমিক গ্রোথ যত ভালো, যত বেশি আমার জিডিপি, তত বেশি কিন্তু ওয়ার্ক অপরচুনিটি ক্রিয়েট হয়। সো বেশি বেশি পরিমাণ লোকজন এমপ্লয়মেন্টের সুযোগ পায়। কিন্তু যখন দেখা যায় ইকোনমিক কন্ডিশনের অবস্থা ভালো না, তখন কিন্তু কোম্পানিগুলো কি কর্মী ছাঁটাই করে। তো তখন দেখা যায় অটোমেটিক্যালি কিন্তু লেবার ফোর্সে একটা শ্রিঙ্কেজ তৈরি হয়। সো সাইক্লিকটা বেসিক্যালি এইটা মিন করতেছে যে যে যখন আমার ইকোনমিক অবস্থা অনেক ভালো, তখন হচ্ছে আমার বেশি বেশি এমপ্লয়মেন্টের সুযোগ হচ্ছে। কিন্তু ইকোনমিক অবস্থা যখন ডিক্লাইন করতেছে, তখন কিন্তু একটা সাময়িক বা তখন কিন্তু একটা মানে আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন তৈরি হচ্ছে। এটাকেই সাইক্লিক বলতেছে। সিজনাল কি? কিছু কিছু জব মানে জব ফিল্ড আছে সেগুলোতে সিজন বেসড, যেমন কি ট্যুরিস্ট বা ট্যুরিজম সেক্টর যেটা। যেমন সেন্ট মার্টিনের কথা যদি আমরা বলি, সেন্ট মার্টিনে যে একটা হিউজ একটা ইকোনমিক সিস্টেম আছে, এটা কিন্তু ট্যুরিস্ট কেন্দ্রিক বেসিক্যালি। এখন ওদের ট্যুরিজমের সময়টা কোনটা? এরকম ডিসেম্বর থেকে মার্চ এরকম একটা সিজন পর্যন্ত, বা নভেম্বর থেকে মার্চ এরকম। এই কয়েক মাস ওদের ওই রিজিয়নে প্রচুর পরিমাণে জব অপরচুনিটিস ক্রিয়েট হয়, কিন্তু এ বাদে বাকি অন্য সময় কিন্তু ওইখানে হিউজ পরিমাণে ট্যুরিস্ট যাইতে পারে না। সো তখন কিন্তু একটা আনএমপ্লয়মেন্টের সিচুয়েশন তৈরি হয়। এটা হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। আবার অনেক অনেক দেখা গেছে যে অনেক সময় এগ্রিকালচারের ক্ষেত্রেও এইটা হয়, যে ধান কাটার যে শ্রমিক আছে এরা কিন্তু ধানের সিজনেই শুধু এমপ্লয়মেন্টের সুযোগ পায়, কিন্তু অন্য সিজনে কিন্তু এরা এমপ্লয়মেন্টের সুযোগটা পাচ্ছে না। তো সেইখানে একটা আনএমপ্লয়মেন্টের সিচুয়েশনটা তৈরি হচ্ছে। তো মোটামুটি এই একটা সাইক্লিক আর সিজনালের মোটামুটি শর্টলি এই ব্রিফ করলাম। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ন্যাচারাল। আচ্ছা, ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ফ্রিকশনাল আর একটা হচ্ছে স্ট্রাকচারাল। আচ্ছা, ফ্রিকশনাল কোনটা? ফ্রিকশনালটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমি একটা জবে ঢুকবো, আমি ইন্টারভিউ দিছি, আমার জবটা হয়েছে, আমি হয়তোবা 1 মাস পরে জয়েনিং করব, 15 দিন পরে জয়েনিং করব। তো এইখানে বা হচ্ছে বা মানে আমি একটা জব সুইচ করছি, এক জব থেকে অন্য জবে যাচ্ছি, এন্ড মাঝখানে একটা 1 বা 2 মাসের গ্যাপ আছে। সো এই সময় একটা যে আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন, এটাকে বলা হয় ফ্রিকশনাল। যে এক জব থেকে অন্য জবে শিফট করতে গেলে যে টাইমটা লাগে, অথবা আমি জবে ঢুকবো, ইন্টারভিউ দিছি, এই সময় যে টাইমটা, সেটাকে বলা হয় ফ্রিকশনাল। বা আমি কেবল পাস করছি, আমি জবে ঢুকবো, এইখানে যে একটা গ্যাপ, সেটাকে বলা হয় ফ্রিকশনাল। এবং এইটা হচ্ছে শর্ট টার্ম মানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এটা লং টার্ম না, সাময়িক কিছু সময়ের জন্য আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, আর এই ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টটা কেমনে ক্রিয়েট হয়? অলরেডি আমি 2-3টা রিজন বলে ফেলছি। আরো একটা রিজন হচ্ছে যে আমি যখন জব সুইচ করি, আমি কিন্তু প্রথমেই একটা জব অপরচুনিটি পাইছি ওইটাই কিন্তু গ্র্যাব করি না, আমি কিন্তু একটু দেখার সুযোগ নেই যে এই জবে আমার জন্য কি প্রেফারেন্স আছে, বা হচ্ছে আমার জন্য কি কি বেনিফিট আছে। সো এই যে বেনিফিট খুঁজতেছি, এই জন্য কিন্তু একটা আমার টাইমটা আরো ইনক্রিজ হচ্ছে। সো এইটাও কিন্তু এক ধরনের ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের রিজন। এরপর হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জবের জন্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্কিল দরকার হয়। এখন হয়তোবা আমি যে জবটার অফার পাইছি সেই জবের জন্য আমার প্রপার স্কিল নাই। সো সেই জন্য কিন্তু মানে আমি দেখা যাচ্ছে জবটা স্কিপ করতেছি। সো ওইখানেও একটা টাইম দিলে হচ্ছে এবং ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টটা তৈরি হচ্ছে। অনেক সময় দেখা যায় যে প্রপার ফ্লো অফ ইনফরমেশন থাকে না। লাইক কোনো একটা কোম্পানি প্রপারলি ইনফরমেশন দেয় না যে জবটা মানে একটা জব অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, সে প্রপার টাইমে হচ্ছে ওই জব অপরচুনিটির মানে ভ্যাকেন্সিটা পোস্ট করতেছে না, বা আমরা পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট করতেছে না, এই জন্য হয়। এরপর হচ্ছে জিওগ্রাফিক মোবিলিটি। যেমন আমি থাকি ঢাকায়, এখন আমাকে যদি একটা জব অপরচুনিটি দেয় যে তোমাকে যাইতে হবে চিটাগং, আমি কিন্তু যাব না, কারণ আমার জন্য এটা একটা কনভিনিয়েন্ট না। সো এইটা হচ্ছে একটা ফিকশনাল আনএমপ্লয়মেন্টের ফ্যাক্ট।
তো মোটামুটি এই ছিল ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, যেটা শর্ট টার্ম আনএমপ্লয়মেন্ট আমরা হচ্ছে বলতে পারি। আর স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বলতে যখন কোনো একটা দেশের ইকোনমিক স্ট্রাকচার কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। যেমন দেখা গেছে আগে ছিল এগ্রিকালচারাল বেসড ইন্ডাস্ট্রি, সরি এগ্রিকালচারাল বেসড ইকোনমি আমাদের কান্ট্রিতে, এখন সেটা অনেক হিউজ পরিমাণে আরএমজির দিকে ঝুঁকে গেছে। এই হচ্ছে, এবং এইটা হচ্ছে লঙ্গার লঙ্গার টার্ম একটা আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন তৈরি করে। কেন? আচ্ছা, আমরা যদি একটু বোঝার ট্রাই করি যে আমাদের দেশের যে লেবার ফোর্স, যারা মানে যারা আগে হিউজ পরিমাণে এগ্রিকালচারের উপর ডিপেন্ড ছিল, এদের কিন্তু বেসিক স্কিলটা এগ্রিকালচারের সঙ্গে ইনভলভ। এখন যখনই হচ্ছে এই ইন্ডাস্ট্রিটা ডিরেক্টলি হচ্ছে আমার আরএমজি বা এই লেবাররা যখন ডিরেক্টলি হচ্ছে আরএমজির দিকে শিফট করতেছে, ওদের কিন্তু আরএমজি ইন্ডাস্ট্রির জন্য স্কিলটা নাই। সো ওই স্কিলটা ওদেরকে আর্ন করতে হবে, এবং স্কিল আর্ন করা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেকে পারেও না। সো এই জন্য কিন্তু হিউজ পরিমাণে একটা আনএমপ্লয়মেন্ট এবং লঙ্গার টাইম ধরে একটা আনএমপ্লয়মেন্টের সিচুয়েশন তৈরি হয়, যেটাকে বেসিক্যালি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হিসেবে বলা হয়ে থাকে। এখন স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট কেন হয়? ওই যে বললাম, হিউজ পরিমাণে যদি স্ট্রাকচারাল কোনো পরিবর্তন হয় সেজন্য হয়। অনেক বেশি পরিমাণে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস তৈরি হলে সেটা হয়। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের যে জবগুলা, সেই জবগুলো যদি র্যাপিড রিলোকেশন হয়, যেমন মনে করলাম যে আমার বাসার এইখানে ধরলাম যে আগে অনেকগুলো অফিস ছিল, এখন এই অফিসগুলো সব হচ্ছে শিফট করলো চিটাগংয়ে গিয়া। এখন সেই জন্য কিন্তু আমার একটা কি হবে, আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন তৈরি হবে, কারণ আমার পক্ষে তো ইনস্ট্যান্ট এখনই ঢাকা ছেড়ে চিটাগংয়ে গিয়া ওই নতুন যে যেখানে অফিস সেট আপ হয়েছে সেখানে গিয়ে তো জবে জয়েন করে ইনস্ট্যান্ট পসিবল না, আবার অনেকের ক্ষেত্রে একদমই পসিবল না। সো সেইটাও একটা আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন তৈরি করতেছে। আবার আরেকটা যেটা, সেটা সবচেয়ে বড় সমস্যা, এটা হচ্ছে স্কিল মিচ মানে মানে ম্যাচিং হয় না আর কি। যেমন আমি বললাম যে একটা লেবার সে হচ্ছে এগ্রিকালচারের বিভিন্ন কাজ করার জন্য এক্সপার্ট, এখন আরএমজি যে সেক্টরটা, আরএমজি সেক্টর চালানোর জন্য আমার দরকার হচ্ছে যারা মানে সেলাই করতে পারে, যারা হচ্ছে কাপড় সম্পর্কে বুঝে, এরকম হচ্ছে লেবার। এখন এগ্রিকালচারের ওই লোক তো আরএমজি সেক্টরে ডিরেক্ট ফিক্সড হইতে পারবে না, বা আরএনজি সেক্টরে জব নিতে পারবে না। সো এই জন্য দেখা যায় স্কিল মিসম্যাচ হইতেছে এবং আনএমপ্লয়মেন্টের একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। আর এই যে বলছিলাম যে ন্যাচারালের আন্ডারে দুইটা পার্ট, ফ্রিকশনাল স্ট্রাকচারাল, এই ফ্রিকশনাল এবং স্ট্রাকচারালকে যোগ করলে যেটা হয় সেটা বেসিক্যালি ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট কেন বলা হয়? কারণ এইটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়, এটা আমরা চাইলে কন্ট্রোল করতে পারবো না। সো এই যে আমার এখানে আছে যে যে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট ফ্রিকশনাল আর স্ট্রাকচারালকে যোগ করে দিলে সেটা হয়। এবং এইটা হচ্ছে ন্যাচারাল থাকা মানে একটা মানে কোনো একটা দেশের ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট থাকা মানে হচ্ছে সেই দেশের ইকোনমির অবস্থা ভালো। ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেটটাকে লোয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট হিসেবেও গণনা করা হয়ে থাকে। আচ্ছা, এখন একটা ডিবেট আছে, ডিবেটটা হচ্ছে কোন দেশের আনএমপ্লয়মেন্ট রেট জিরো থাকা ভালো নাকি একটু বেশি থাকা ভালো। অনেক ইকোনমিস্টরা বলে বা মোস্ট ইকোনমিস্টরা বলে যে 0 থেকে 4% থাকাটা হচ্ছে বেটার, কারণ এইটা হচ্ছে নর্মাল। কারণ কি, তুমি কখনোই বললাম যে এই ন্যাচারাল যে আনএমপ্লয়মেন্ট রেটটা, এটা আসলে কখনোই আমরা কন্ট্রোল করতে পারি না, এইটা আসলে ন্যাচারালি তৈরি হয়। যেমন একজন জব ছেড়ে অন্য একটা জবে যাইতেছে, এটা তো একটা ন্যাচারাল প্রসেস। সো এই জিনিসগুলো কিন্তু চাইলেই কেউ কন্ট্রোল করতে পারবে না। সো আমাদের আসলে কোনো আনএমপ্লয়মেন্ট রেট আসলে জিরোতে কখনো আসে না, দেখা যায় যে 2 থেকে 4% এরকম একটা রেটের আশেপাশে হচ্ছে জিনিসটা ঘোরাফেরা করে আর কি। আর 2 থেকে 4% এরকম থাকলে সেটাকে আমরা ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট হিসেবে গণ্য করব। সাইক্লিক, সিজনাল এগুলো নিয়ে মোটামুটি বলা হয়ে গেছে, জাস্ট রিডিং দিলেই আমরা বুঝতে পারবো। এইখানে একটা ফিলিপস কার্ভ আছে, ফিলিপস কার্ভটা হচ্ছে ইনফ্লেশন রেটের সঙ্গে আনএমপ্লয়মেন্ট রেট, এইটার একটা চমৎকার সম্পর্ক আছে সেইটা। এখন আমরা প্রথমেই দেখলে একটু ভয় পেয়ে যাইতে পারি যে আনএমপ্লয়মেন্ট রেটের সঙ্গে ইনফ্লেশন রেটের ডাউনওয়ার্ড স্লোপের কার্ভ কেমনে। এর মানে হচ্ছে ইনফ্লেশন রেট যখন বাড়ে, আনএমপ্লয়মেন্ট রেট তখন হচ্ছে ইভেনচুয়ালি কম থাকে। মানে মিনিং হইতেছে এরকম যে ইনফ্লেশন রেট যখন দেশের হাই, তখন দেশে হিউজ পরিমাণের লোক জব অপরচুনিটিস বা জব সেক্টরে এন্টার করতে পারতেছে। এটা কেমনে, এটা আমরা একটু বোঝার ট্রাই করি। আহ, লিখলে আই গেস বেটার, এই জন্য আমি লিখতেছি। আমি ধরলাম দেশে ইনফ্লেশন আছে, ইনফ্লেশন হাই। এখন ইনফ্লেশন হাই মানে কি?
ইনফ্লেশন হাই মানে হচ্ছে প্রাইস লেভেল হচ্ছে হাই, প্রাইস লেভেল হচ্ছে হাই। এর একটা ফ্লো চার্টের মতো করে আমি আঁকা ট্রাই করতেছি। ইনফ্লেশন হাই, দেশে প্রাইস লেভেলও হচ্ছে হাই। আচ্ছা, প্রাইস লেভেল যখন হাই থাকে, লাইক আমি বললাম আমার দেশে এখন সব প্রোডাক্টের দাম হচ্ছে বেশি, সব প্রোডাক্ট না, আমি বললাম কিছু কিছু প্রোডাক্টের দাম হচ্ছে অনেক বেশি। এখন যেসব প্রোডাক্টের দাম হচ্ছে বেশি, ওইসব ইন্ডাস্ট্রি মানে ওইসব প্রোডাক্টের ইন্ডাস্ট্রিতে কিন্তু নতুন নতুন সাপ্লায়ার এন্ট্রি করবে, কারণ দাম যেহেতু বেশি, প্রফিট বেশি। সো আলটিমেটলি হবে কি, যে সাপ্লায়ার হচ্ছে আমার বাড়বে। এখন সাপ্লায়ার বাড়া মানে কি, প্রোডাকশন বেশি করতে হবে। এখন প্রোডাকশন যদি আমাকে বেশি করতে হয়, তাহলে কি, মোর লেবার দরকার, মোর লেবার দরকার, মোর লেবার দরকার। এখন মোর লেবার মানে কি, আনএমপ্লয়মেন্ট রেট কম। তাহলে আমি সিম্পলি জিনিসটাকে আবার একটু বোঝানোর ট্রাই করি। দেশে ইনফ্লেশন হাই, ইনফ্লেশন হাই মানে প্রোডাক্টের প্রাইস লেভেলটা বেশি। এখন প্রাইস লেভেল বেশি মানে কি, ওই সকল প্রোডাক্টের যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে বেশি বেশি পরিমাণে সাপ্লায়ার এন্টার করবে, বা বেশি বেশি পরিমাণ নতুন প্লেয়ার এন্টার করবে। কেন করবে, মানে প্রাইস যেহেতু বেশি, এখান থেকে প্রফিট আর্নিং মানে করাটাও হচ্ছে আমার বেশি হবে। সো সাপ্লায়াররা কি করবে, প্রোডাকশনটা হচ্ছে বাড়াবে, কারণ বেশি সাপ্লায়ার আসছে, প্রোডাকশন বাড়ছে। এখন প্রোডাকশন বাড়ানোর জন্য আমার কি দরকার, লেবার দরকার। সো লেবারের পরিমাণ বাড়বে। সো লেবারের পরিমাণ বাড়া মানে কি, আনএমপ্লয়মেন্ট রেটটা ইভেনচুয়ালি কমে যাওয়া। সো এই জিনিসটাই এই কার্ভে মিন করছে, যে যতই হচ্ছে আমার ইনফ্লেশন রেটটা বেশি, তত কম হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। মানে আনএমপ্লয়মেন্ট রেট কম মানেই তো আমার বেশি পরিমাণে লেবার ফোর্স হচ্ছে ইন্ডাস্ট্রিতে ইনভলভ আছে। আবার ইনফ্লেশন রেটটা হচ্ছে যত কম, এই কাহিনীটা উল্টা হবে। ইনফ্লেশন রেট কম মানে কি, প্রাইস লেভেল হচ্ছে কম, প্রাইস লেভেল কম মানে আমার সাপ্লায়াররা মার্কেটে বেশি প্রোডাকশন করবে না, কারণ প্রাইস লেভেল কম মানে বেনিফিট কম। উল্টা দেখা যাবে মার্কেট থেকে বের হয়ে যাবে। অ্যান্ড যখন প্রাইস লেভেল কম, তখন বেশি বেনিফিট করার জন্য প্রোডাকশন কস্ট কমানোর ট্রাই করবে ইন্ডাস্ট্রি গুলা, এবং প্রোডাকশন কস্ট কমানোর জন্য দেখা যাবে যে আইদার অনেকে লেবার ছাঁটাই করতেছে, অথবা লেবারদের যখন বেতন কমাই দিচ্ছে, অনেকে দেখা যাচ্ছে লেবাররা ইজিলি বা নিজ ইচ্ছায় ওই চাকরি ছেড়ে দিচ্ছে। সো তখন দেখা যাচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটটাও বেড়ে যাচ্ছে। সো এইটাই, ইনফ্লেশন রেট যদি আমার বেশি থাকে, আনএমপ্লয়মেন্ট রেট কম থাকে। ইনফ্লেশন রেট যদি কম থাকে, আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে বেশি থাকে। এইটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা নিয়ে কোশ্চেন আসে। সো আমরা এটা একটু মনোযোগ সহকারে বোঝার ট্রাই করব। আচ্ছা, এখন দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ইকোনমিক রিসেশন, একটা হচ্ছে ইকোনমিক ডিপ্রেশন। ইকোনমিক রিসেশন কোনটা, ইকোনমিক রিসেশন হচ্ছে একটা শর্ট টাইম, শর্ট টাইম বলতে 1 বছরের কম, এরকম সময়ে যদি কোনো দেশের জিডিপি বা কোনো দেশের ইকোনমিক গ্রোথ কন্টিনিউসলি ফল করতে থাকে একটা শর্ট টাইম পর্যন্ত, তখন সেটাকে বলা হয় ইকোনমিক রিসেশন। তার মানে 8 মাস, 9 মাস, 10 মাস, সর্বোচ্চ 18 মাস পর্যন্ত হইতে পারে সেইটা। এখন ডিপ্রেশন কোনটা, ডিপ্রেশন হচ্ছে একটা সিভিয়ার রিসেশন। মানে এই যে রিসেশন সিচুয়েশনটা যেটা আমরা বলতেছি, যে আমার জিডিপি ফল করতেছে বা ইকোনমিক একটা ফল করতেছে, এই ইকোনমিক ফলটা যদি একটা লঙ্গার টাইম ধরে বিরাজমান করে, লাইক 10 বছর, 5 বছর এরকম, তখন সেটা ইকোনমিক ডিপ্রেশন হয়। যেমন একটা ফেমাস ইকোনমিক ডিপ্রেশন হচ্ছে আমাদের ওই যে গ্রেট ডিপ্রেশন, যেটা হচ্ছে আমেরিকাতে হয়েছিল। তো যখন হচ্ছে এই ইকোনমিক ডিপ্রেশন ক্রিয়েট হয়, তখন কিন্তু হিউজ পরিমাণে আমার আনএমপ্লয়মেন্ট দেখা যায়, পোভার্টি দেখা যায়, আমার লোকজনের হচ্ছে হোমলেসনেস হয়ে পড়ে, তারপরে ব্যাংক্রাপসি এই জিনিসটা হচ্ছে বেড়ে যায়, স্টক মার্কেট ফল করে, আরো অনেক কিছু, ইন্টারন্যাশনাল ট্রেড ফল করে, আরো অনেক ধরনের ইকোনমিক নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে টোটাল ইকোনমির উপরে হচ্ছে পড়ে। আচ্ছা, এখন প্রথমেই আমরা এই 3টা পয়েন্ট আছে একটা দেশে ইকোনমিক ফ্ল্যাকচুয়েশন হওয়ার, এই 3টা পয়েন্ট পড়ার আগে প্রথমেই আমরা এই কার্ভটা সম্পর্কে একটু বোঝার ট্রাই করব। এই কার্ভটা বেসিক্যালি একটা বিজনেস সাইকেল, বা এই কার্ভের মাধ্যমে আমরা ইকোনমির ফ্ল্যাকচুয়েশন সম্পর্কে হচ্ছে আইডিয়া পাই। এখন এই কার্ভটা কি বলছে, এই কার্ভে এদিক বরাবর আছে টাইম, এদিক বরাবর আছে রিয়েল জিডিপি। আচ্ছা, আমরা দেখতে পারতেছি একটা ডটেড লাইন, এই ডটেড লাইনটাকে বলা হয় এক্সপেক্টেড আউটকাম।
এক্সপেক্টেড আউটকাম। আর একটা দেখতে পাচ্ছি সাইন কার্ভের মতো একটা কার্ভ দেখতে পারতেছি, এটাকে বলা হয় বেসিক্যালি রিয়েল আউটকাম। তাহলে কি, যেটা ডটেড লাইন এটাকে বলা হয় এক্সপেক্টেড আউটকাম, যেটা আমি এক্সপেক্ট করি, আর যেটা হচ্ছে সাইন কার্ভের মতো ঢেউ ঢেউ, সেটা হচ্ছে বেসিক্যালি কি রিয়েল আউটকাম। এখন দেখতে পারতেছি এই যে সাইন কার্ভটা, এই সাইন কার্ভটা একটা মোমেন্টে হাইয়েস্ট পজিশনে পৌঁছাচ্ছে, আবার একটা পজিশনে লোয়েস্ট পজিশনে হতে যাচ্ছে। এখন হাইয়েস্ট পজিশন যে পয়েন্টটা, এটাকে বলা হয় পিক। মানে যখন ইকোনমি একদম সর্বোচ্চ লেভেলে থাকে, যখন ইকোনমিক গ্রোথটা সবচেয়ে বেশি, এটাকে বলা হয় পিক। আর যখন ইকোনমির গ্রোথটা সবচেয়ে কমে আসে, মানে একদম সবচেয়ে বাজে অবস্থায় আসে, তখন সেটাকে বলা হয় ট্রাউ। ট্রাউ মানে বেসিক্যালি খাদ। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম ইকোনমিটা পিকে উঠতেছে আবার ট্রাউতে যাচ্ছে, পিকে উঠতেছে ট্রাউতে যাচ্ছে, একবার পিকে উঠতেছে আবার নেগেটিভ ভাবে একবার আমার খাদের দিকে চলে আসতেছে, এইভাবে হচ্ছে ইকোনমিটা মুভ করতেছে। এখন যখন হচ্ছে পিকে উঠতেছে ইকোনমিটা, তখন ইকোনমিক এক্সপেনশন হচ্ছে। এক্সপেনশন মানে কি, নতুন জব অপরচুনিটিস ক্রিয়েট হচ্ছে, নতুন আমার প্রোডাকশন সেক্টর তৈরি হচ্ছে, প্রোডাকশন বাড়তেছে, সাপ্লায়ার বাড়তেছে, ইকোনমি সব পজিটিভ কাজগুলো খুব ভালোভাবে হচ্ছে হচ্ছে ইকোনমি বুম করতেছে। এজন্য একটা পজিটিভ আউটপুট এখানে ক্রিয়েট হচ্ছে। কিন্তু যখন ইকোনমিটা পিকে পৌঁছে যাচ্ছে, মানে পিকে পৌঁছায় যাওয়া মানে মানে ইকোনমি একদম মানে ওভারহিট অবস্থায় আছে, একদম টইটুম্বর অবস্থায় আছে। তো যখন ইকোনমিটা একদম ওরকম ভালো পজিশনে আছে, তখন ইকোনমিটা কি আবার ফল করা আরম্ভ করবে। তখন দেখা যাচ্ছে, দেখো ফল করে যখন ট্রাউতে পৌঁছাচ্ছে, এই যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে রিসেশন। এবং এই কাহিনীটা বারবার রিপিট হচ্ছে। একবার এক্সপেনশন হচ্ছে, ইকোনমি পিকে পৌঁছাচ্ছে, রিসেশন হচ্ছে, ইকোনমি ট্রাউতে আসতেছে, আবার এক্সপেনশন পিক, আবার রিসেশন ট্রাউ, এমন করে হচ্ছে ইকোনমিটা চলতে থাকতেছে, এবং এটাকেই বলা হয় রিয়েল আউটকাম। বা যদি হচ্ছে আমি এক্সপেক্ট করতাম, আমি কিন্তু এক্সপেক্ট করতাম অলওয়েজ ইকোনমি আমার উপরে মানে ইনক্রিজিং একটা মানে রেটে থাকবে, অলওয়েজ ইকোনমি হচ্ছে ইনক্রিজ করবে, কিন্তু সেটা কিন্তু বাস্তবে হয় না। এই জন্য এক্সপেক্টেড আউটকামটা একটা হচ্ছে সরল রেখার মতো, আর রিয়েল আউটকামটা হচ্ছে একটা সাইন কার্ভের মতো হয়ে গেছে। তো এই কার্ভের মাধ্যমে হচ্ছে আমরা ইকোনমির যে ফ্লাকচুয়েশনটা সেটা হচ্ছে বুঝতে পারি। এখন এটা তিনটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে, বা তিনটা ফ্যাক্ট আছে, কারণ না ফ্যাক্ট আছে। এই যে ইকোনমির এক্সপেনশন রিসেশন বা পিক বা ট্রাউতে যে যাওয়ার ব্যাপারটা, এইটা কোনো রেগুলার ব্যাপার না, বা কোনো রেগুলার টাইম ইন্টারভালে এই কাজটা হয় না। এটা একটা ইররেগুলার, মানে আমি আসলে আগে থেকে প্রেডিক্ট করতে পারবো না যে কখন হচ্ছে আমার ইকোনমি এক্সপেন্ড করবে, কখন ইকোনমি রিসেশনের দিকে যাবে। সো এইটা হচ্ছে ইররেগুলার এন্ড আনপ্রেডিক্টেবল। এরপরে আছে হচ্ছে একটা, মানে যখন হচ্ছে একটা একটা বিজনেস সাইকেল কন্টিনিউ হয়, তখন দেখা যায় যখন হচ্ছে আমার ইকোনমি এক্সপেনশন করতেছে বা ইকোনমি এক্সপেন্ড করতেছে, তখন আমার ইকোনমির যাবতীয় যে ফ্যাক্টর গুলো আছে সব ফ্যাক্টর গুলো একসঙ্গে চেঞ্জ হয়। যেমন আমি যদি বলি, যখন ইকোনমি এক্সপেন্ড করতেছে, তখন কিন্তু প্রোডাকশন বাড়তেছে, প্রোডাকশন বাড়া মানে কিন্তু প্রডিউসারদের প্রফিটের পরিমাণ বেশি হচ্ছে। আবার ইকোনমি যখন এক্সপেন্ড করতেছে, তখন কিন্তু আমার কি রিয়েল জিডিপির মানও বাড়তেছে। রিয়েল জিডিপির মান বাড়া মানে কি, মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়া মানে মানুষের ডিমান্ড বাড়তেছে, মানুষের খরচ করার অ্যাবিলিটি বাড়তেছে, মানুষের পারচেজিং পাওয়ার বাড়তেছে। সো সবকিছুই কিন্তু একসঙ্গে চেঞ্জ হচ্ছে। আমি মানে যাবতীয় যা ফ্যাক্টর গুলো আছে, প্রোডাকশনও বাড়তেছে, প্রডিউসারের প্রফিটও বাড়তেছে, আমার ডিমান্ডও বাড়তেছে, তারপরে হচ্ছে আমার খরচ করার অ্যাবিলিটিও বাড়তেছে, আমার খরচও বাড়তেছে। আবার সেইম ভাবে যখন রিসেশন হয়, তখন কিন্তু সবগুলো একসঙ্গে ফল করে। কারণ যখন রিসেশন হয়, রিয়েল জিডিপি কমে আসতেছে, তখন দেখা যাচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়বে, আমার প্রডিউসারের প্রফিটটা হচ্ছে কমবে, আমি হচ্ছে কম পরিমাণে এক্সপেন্ড করতে চাবো, মানে মানে আমি আমার আমার মানে আমার যে পারচেজিং পাওয়ার আছে সেটাও হচ্ছে কমে আসবে। তো সবগুলা কিন্তু একসঙ্গে ফল করতেছে। সো এই জিনিসটা বলতে যে ইকোনমির সবকিছু যে চেঞ্জটা হয়, এই চেঞ্জটা হচ্ছে ইকোনমির সবগুলো ফ্যাক্টরের একসঙ্গে পরিবর্তন হয়। আর লাস্টে হচ্ছে এই যে আনএমপ্লয়মেন্ট রেট সম্পর্কে বলছে, যে যখন হচ্ছে ইকোনমি এক্সপেন্ড করে, মানে আমার জিডিপির মানটা বাড়তেছে, তখন আনএমপ্লয়মেন্ট রেটটা কম থাকে। আর যখন হচ্ছে ইকোনমিটা ডিক্লাইন করে, মানে রিসেশনের দিকে যায়, তখন আমার জিডিপি ফল করে এবং আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে বাড়ে। তো মোটামুটি আমার এই ছিল এই স্লাইডের মধ্যে আমাদের ডিসকাশন 5 মোটামুটি এখানেই শেষ। খুব একটা কঠিন না, জাস্ট এই ম্যাথের সূত্রগুলো একটু ভালোভাবে দেখতে পারলেই হয়। এবং বিগত ইয়ারের কোশ্চেন গুলাতে এই ধরনের অনেক ম্যাথ আছে, ম্যাথ গুলা সলভ করলে মোটামুটি আইডিয়া হয়ে যায় খুব সুন্দরভাবে। এ বাদে বাকি জিনিসপাতিগুলো খুবই ইজি। আশা করি একবার রিডিং দিলে প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে হচ্ছে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট দিন থেকে আমরা ট্রাই করব ডিসকাশন 6 নিয়ে ভিডিও বানানোর। ডিসকাশন 6টা বেশ বড় এবং মোস্ট প্রবাবলি 2টা অথবা 3টা ভিডিও লাগতে পারে। সো
নেক্সট দিন আমরা ডিসকাশন 6 শুরু করবো। আসসালামু আলাইকুম।